91-তে বিএনপি ক্ষমতা বসিয়েছিল, এরশাদ হটাও, আন্দোলন করো, সংগ্রাম করো, মানুষের জীবন দিতে হয়েছে। এই প্রথম মহিলা নেতৃত্ব আমাদের ঘাড়ে চেপে বসেছে, প্রথম। এবং সেই মহিলা নেতৃত্বের পিছনে সহযোগী ছিল জামাত। এই জামাতের কারণে উপহার আমরা পেয়েছিলাম। ভাবছিলাম পুরুষরা নেতৃত্বে ব্যর্থ, তাদের কারণে দেশ শান্তি পায় নাই, বসবাস গৃহিণীকে হয়তো বা সে আমাদের শান্তি দিতে পারবে। 91 থেকে 96 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, কিন্তু আমার 96-তে তারা ক্ষমতায় আসতে পারেনি। কারণটা কি? এত সংগ্রামের পরে যাদেরকে ক্ষমতা বসালাম, 96-তে ক্ষমতা আসতে পারে নাই কেন? দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যর্থ। বসাও খ আওয়ামী লীগকে ক্ষমতায় বসালাম 21 বছর পরে। অবশ্য সুসংবাদ আছে, এই 21 বছর পরে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পিছনেও ওই জামাতেরই সবচেয়ে বহু বড় ভূমিকা ছিল। তাদের কারণেই কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় বসছে। আপনারা জানেন কিনা আমি জানি না। এই আওয়ামী লীগকে দ্বিতীয়বার ক্ষমতায় বসানোর পিছনে সবচেয়ে বেশি ত্যাগী জামাত, তাদের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় বসছে। এর জন্য আমি অনেক সময় চিন্তা করি যে একজনকে কুমিরে ধরছে, আফসোস লাগে ব্যক্তিকে কুমিরে ধরছে, কিন্তু আমি প্রশ্ন করি আমার নিরাপদ এই পুকুরের সাথে নদীর সাথে কানেকশন কে করছে? কুমির আসছে কিভাবে? যে ব্যক্তি খাল কেটে নিরাপদ পুকুরের মধ্যে কুমির আনার ব্যবস্থা করেছে, এই আক্রমণের পিছনে সে কি মোটেও দায়ী হবে না? আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা করছেন, এই আওয়ামী লীগের ক্ষমতা আনছে কে? জামাত। কাজে যেহেতু জামাত ক্ষমতায় বসিয়েছে, কাজে সেখানে তো কিছু গচ্ছা দিতেই হবে, এটাই স্বাভাবিক। বসালাম খ। আবার আন্দোলন সংগ্রাম, অবরোধ, রক্ত, মারামারি, কাটাকাটি, উৎখাত করো খ। আবারও 2001-এর নির্বাচনে কাকে নিয়ে এসছি? ও যে 91-তে যে ফেল করছে, একেবারে -0 পেয়ে ফেল করছিল, সে তাদেরকে আবার ক্ষমতা নিয়ে এসছে। বসাও তাদেরকে। 5 বছর যেতে না যেতেই আবার আন্দোলন, আবারও সংগ্রাম, আবারও অবরোধ, আবারও হরতাল, মাসকে মাস হরতাল, বছর বছর হরতাল। কিন্তু আবার সেই 91 ফেলুয়া 2001-এর থেকে ভালো রেজাল্ট করতে পারে নাই। আবারও বসাও 96 থেকে 2001 পর্যন্ত যে ফেল করছিল, প্রতিবাদ করছিল সে আওয়ামী লীগকে, আবারও তাকেই বসাও। এখন আবার আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে, কাকে বসাবো? আবার সেই ফেলুয়া পার্টি? তোমার মতো বোকায় বসাতে পারে, কিন্তু বুদ্ধিমানা ফেলুয়া পার্টিকে বসাতে চায় না। তোমার মতো বোকা বসাতে পারে। আমরা চাই না এই ক খ ঘ এই চোরের গোষ্ঠী ক্ষমতায় থাকুক। আমরা কি দেখছি? এদের বক্তব্যের সাথে কোনো মিল নেই। একজনে বলবে বিদ্যুতের কোনো অভাব নেই, আবার আমরা গরমে থাকতে পারবো না, লোডশেডিং হচ্ছে তো হচ্ছে। কেউ বলবে তেলের অভাব নেই, আবার কেউ বলে মজুদ নেই। কেউ বলবে টাকার কোনো অভাব নেই, আবার কেউ বলছে খালি হয়ে যাচ্ছে। কেউ বলে খাদ্যের কোনো অভাব নেই, কেউ ক্ষুধার্ত না, আবার দেখো ধুকে ধুকে মানুষ খাদ্যের অভাবে মরছে। এদের বক্তব্য কোনো তাল ঠিক নেই, মিথ্যাবাদী তো। মুখে যখন যা আসে তাই বলে। কারণও আছে, মদ্যপায়ী লোকের মাথা ঠিক থাকে না। মদ্যপায়ী লোক যখন মদ পান করে তখন স্ত্রীকে বলে মা, মাথা ঠিক নেই। তখন কি বলে মদ্যপায়ী মানুষ? ওর মাথা ঠিক নেই। আর যখন মানুষের জ্ঞান ঠিক থাকে তখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর জন্য পলিসি কি হয়েছে? 21 বছরের যুবকদেরকে মদ পান করিয়ে দাও। যখন তার বয়স 21 হবে ওকে মদ পান করিয়ে দাও, মদের আইন পাস করো।
ও মদ খেয়ে ভুট হয়ে পড়ে থাকুক, আর আমরা আমাদের চুরি করতে থাকবো। এ চলছে। আমার যুবক বন্ধুগণ, আজকে কেন আন্দোলন করছি, কেন সংগ্রাম করছি? যত বক্তাগণ বক্তব্য দিয়েছেন আমি শুনছি তো, সব সরকারের বিরুদ্ধে, এই অভিযোগ সেই অভিযোগ, এই দুর্নীতি সেই দুর্নীতি। আবার ওই 2001 থেকে 8 পর্যন্ত শুধু এই স্লোগানই শুনছি যে তারেক জিয়া এই খাম্বা কেস, এই ট্রান্সফার কেস, কনস্টেবলকে চেঞ্জ করতে এত টাকা লাগবে, ওই খাত থেকে এত টাকা মেরে খেয়েছে, শুধু শুনছে দুর্নীতি দুর্নীতি। এখনই কি শুনতেছি? বালিশ কেস, পর্দা কেস, নাট বল্টু কেস, টাকা কেস, টিকিট কেস, রাস্তা কেস, টোল কেস। বা শুনছি তো শুনছি। আমরা কি দেখছি? ছাত্রলীগের একজন সভাপতি 3000 কোটি টাকার মালিক। আরে খোদা রে, বিশাল ব্যাপার স্যাপার। আমরা কি দেখেছি? এই চেয়ারম্যান সাহেব কত হাজার বোতল, 37,000 বোতল মদ, চিন্তা করতে পারছেন আমরা? এ তো ধরা পড়ছে যা, আর যা ধরা পড়ে নাই তা কত হাজার লক্ষ ব্যারেল মদ। এই বছর সুয়েজ ব্যাংকে সবচেয়ে বেশি টাকা বাংলাদেশে জমা হয়েছে, সবচেয়ে বেশি। আপনার পত্রিকায় দেখেছেন 15 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। 15 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে। অথচ টাকাগুলি কাদের? আপনার আমার এই মাথার ঘাম পায়ে ফেলানো টাকা। ওই যে প্রবাসীর কথা যাদেরকে বলছে যে মেথরগিরি করে, সুইফারগিরি করে, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আমাদের দেশে পাঠায়, অথচ আমাদের দেশে টাকা এবং গুন্ডারা সেই টাকা বিদেশে পাচার করে, ওদেরকে ক্ষমা করা হবে না। ক্ষমা করা ঠিক না, উচিত না। আমার রিক্সাওয়ালার টাকা, আমার গরিবদের টাকা, মজদুরদের টাকা, ভ্যানওয়ালাদের টাকা, ঠেলাওয়ালাদের টাকা, যারা রাস্তায় হাজারো কষ্ট করে টাকা কামাই করে, তাদের টাকা যারা বিদেশে পাচার করে, ওদের হাতকে ভেঙে দিতে হবে, ওদের পাকে রুখে দিতে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। ওদেরকে শিকারবন্দি করে হবে না, এই চৌরাস্তায় টানি ওদের চামড়া তুলে ফেলতে হবে। আপনি ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন? আমাদের দেশে গরিবের টাকা পাচার করবি, লুটপাট করবি, চুরি করবি, ডাকাতি করবি, অথচ সরকার দলের হয়, রাষ্ট্র সবার হয়। সরকার সবের হয়, রাষ্ট্র। সরকার দলের আওয়ামী লীগ সরকার হতে পারে, অমুক দলের সরকার হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। এই সম্পত্তি কোন সরকারের বাবার সম্পত্তি নয়। বাংলাদেশের ব্যাংক কোন সরকারের বাবার ব্যাংক নয়। এই জমিন কোন ব্যক্তির জমিন নয়। এই দেখতে সম্মান এবং ইজ্জত এই বাংলাদেশের জনগণের সাথে মিশ্রিত ইজ্জত এবং সংগ্রাম। এই সম্মানকে হানি করবে, ভুলুণ্ঠিত করবে, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করবে না। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এটা মেনে নিতে পারি না। আপনার পকেটে কেউ হাত দিলে আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার ঘরে কেউ ঢুকলে, চুরি করতে ঢুকলে, আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার সম্পত্তিকে নষ্ট করলে তার বিরুদ্ধে আপনি আন্দোলন সংগ্রাম করেন। অথচ এই রাষ্ট্রের মালিক আপনি, এই টাকার মালিক আপনি, এই প্রশাসনের মালিক আপনি, অথচ আপনার টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আর আপনি ঘুমাচ্ছেন কেন? আপনি নিশ্চুপ কেন? আপনি প্রতিবাদ করেন না কেন? আপনি বক্তব্য দেন না কেন? আপনি রাজপথে নামেন না কেন? ওমান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা ইরসিহি ফাহুয়া শাহীদুন। যেই ব্যক্তি নিজের মালকে রক্ষা করার জন্য জীবন দেবে সেও শহীদ। যে তার ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দেবে সেও শহীদ। আজকে বাংলাদেশের ইজ্জতকে রক্ষা করার জন্য, এই মালকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, রুখে পড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা, আল্লাহ তোমাকে কেন রক্ত দিয়েছে? কি করবো এই রক্ত দিয়ে?
এই জীবন দিয়ে কি করবা, তোমাদের শক্তি দিয়ে কি করবা? হ্যাঁ, আসো এই শক্তি ব্যয় করবো অন্যায়ের মোকাবেলা করার জন্য। এই শক্তি ব্যয় করবো টাকারদেরকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। এই শক্তি ব্যয় করবো ধর্ষকদের বিচার করার জন্য। এই দেশকে যারা ধ্বংস করতে চায় ওদের উৎখাত করার জন্য এই শক্তি ব্যয় করব। অনেকেই বলে সিইসিতে আপনারা যান নাই কেন সংলাপের জন্য? কার কাছে যাব? তোমাদের সময়ের দাম নাই, আমাদের তো সময়ের দাম আছে। সিইসির ওখানে গিয়ে সময় নষ্ট করে ফায়দাটা কি, লাভটা কি? উনি তো পুতুল, উনি তো রবট। ওই গণভবন থেকে যখন ক্লিক করা হবে তখন নেচে উঠবে। গণভবন থেকে যে রিমোটে চিপ দেবে সেইভাবে কথা বলবে। কাজী রবটের কাছে গিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না। আর সিইসি সাহেব তো মাঝে মাঝে মনে হয় বোধ উদ্গয় হয়, তখন যা বলেন, আবার যখন রবটে চাপ দেয় তখন চুপছে যান। সিইসি সাহেব আপনি কিছু করতে পারবেন না। আপনার কাছে কি প্রশাসন আছে? ক্ষমতা আপনার কাছে, পুলিশ আপনার কাছে, জনপ্রশাসন কি আপনার কাছে? আপনি কি করবেন? র্যাব কি আপনার কাছে? আর্মি আপনার কাছে? আপনি কি করবেন? কিভাবে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন? আপনি দিতে পারবেনই না। কেন? আপনার আন্ডার কুমিল্লা নির্বাচন হয়ে গেছে, আমরা দেখেছি নির্বাচন অবস্থা কি। বিভিন্ন জায়গায় চেয়ারম্যান নির্বাচন চলছে, আমরা দেখেছি সেখানে চেয়ারম্যান নির্বাচন অবস্থা কি। কাজেই আপনি ছোট্ট একটা নির্বাচনকে সংরক্ষণ করতে পারেন না, আপনার জাতীয় নির্বাচনে সংরক্ষণ করবেন? এই লোড নিয়ে তো মাথায় আপনার মধ্যে নাই। আপনার মাথাতে এমনি ঘুরতেছে এখন, নাটুরের মতো ঘুরতে কথা, ঠিক না? আর যখন জাতীয় নির্বাচন আসবে তখন আপনি পাগল হয়ে ঘুরেন কিনা আমি সেই চিন্তা আছে। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বলবো, এখন আমাদের একটা স্লোগান দেওয়া উচিত, একটা আন্দোলন করা উচিত বিগত সিইসি প্রধান নুরুল হুদার বিরুদ্ধে। এটা আমরা করি না। আসুন আমরা নুরুল হুদাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করি। যেই নুরুল হুদা 900 ভোটের স্বীকৃতি দিয়েছে, যে নির্বাচন বৈধ হয়েছে, আজকে যদি নুরুল হুদার বিচার করতে পারি তাহলে পরবর্তীতে কোনো সিইসি এসে অবৈধ নির্বাচনকে স্বীকৃতি প্রদান করবে না। কমপক্ষে এটা আগে করেন, কমপক্ষে এতটুকু করেন। যদি কিছুই নাই পারি, ব্যর্থই হই, আমাদের রক্ত জমে যায়, জমাট বেঁধে যায়, কমপক্ষে এতটুকু করেন। নুরুল হুদা যখন মারা যাবে তার কবরের মধ্যে লিখে দেওয়া উচিত যে 900 ভোটের আবিষ্কারক এবং স্বীকৃতিদাতা এই নুরুল হুদা। কমপক্ষে এতটুকু নেম প্লেট লিখে দেওয়া উচিত। তবে তো কিছুটা হলো আমাদের শান্তি পাবো। কমপক্ষে এতটুকু কবরের মধ্যে লিখে দেওয়া উচিত যে তার ছেলে, তার মেয়ে, তার নাতি, তার পুতি, তার প্রজন্মকে প্রজন্ম দেখুক যে কেউ যদি অন্যায় করে, অন্যায় বাবাকেও ছাড়ে না। দেখা উচিত, এই নেম প্লেট লেখা উচিত যে 900 ভোটের আবিষ্কারক এবং স্বীকৃতি প্রদানকারী এই নুরুল হুদা। যদি কবরের মধ্যে এই নেম প্লেট লেখা হয় তবে কমপক্ষে জাতি জানতে পারবে, বিচার হয়ে যাক। আর আমরাও আজকের থেকে স্বীকৃতি, আমরা এখান থেকে শপথ গ্রহণ করব, ভবিষ্যতে কেউ যদি অবৈধ নির্বাচনকে স্বীকৃতি প্রদান করে, আন্দোলন তার বিরুদ্ধে আগে হবে, বিচারের কাঠ করে তাকে তাড়া করবে। এর জন্য আমরা সময় ব্যয় করার জন্য জানি। বিগত দিনে দেখেছি এদের সংলাপে কি হয়। তবে হ্যাঁ, যারা গেছেন তারা ভালো করেছেন, তারা তাদের বক্তব্য পেশ করেছেন, এটাও প্রতিবাদ। আমরা যাই নাই, এইটাও কি প্রতিবাদ। এবার আমরা আসুন, আমরা কি করতে চাই? নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। বিএনপি ব্যর্থ, আওয়ামী লীগ ব্যর্থ। আর বিএনপি কবে আন্দোলন করবে আল্লাহ পাকি ভালো জানেন। প্রত্যেক ঈদের পরেই তো তারা আন্দোলন করেন, কিন্তু ঈদ তো সব চলে যায়, কিন্তু আজ পর্যন্ত আন্দোলন তো দেখছি না, আর পারবেও না। এটা তারা সম্ভাবনা বিজনেস বেশি ঘুরতেছে। এখন যেরকম পাকিস্তানের ক্ষমতা বিদেশিদের মাধ্যমে বর্তমান সরকার গ্রহণ করেছে, আমাদের দেশেরও বিরোধী সরকার বিদেশের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। এই বিদেশিদের মাধ্যমে আমরা ক্ষমতা দখল করতে চাই না, আমরা জনগণের আস্থা এবং ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। এর জন্য আসুন আমরা সবাই জনগণের কাছে যাই, জনগণের সাথে দাঁড়ে দাঁড়ে যাই, জনগণকে বুঝাবার চেষ্টা করি, জনগণকে নিয়ে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে, অবৈধ ভোটের সরকারের বিরুদ্ধে, 900 ভোটের সরকারের বিরুদ্ধে একটা গণ আন্দোলন করি এবং ইসলামকে ক্ষমতায় বসাবার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিএনপিকে আহ্বান করব, বিরোধী দলকে আহ্বান করব,
আপনাদের বহুত ঈদ শেষ হয়ে গেছে, বহুত আন্দোলন প্রতিশ্রুতি মানুষ দেখছে, আপনার দ্বারা সম্ভব না।